আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মোহাম্মদ তানজিল হুসাইন আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব একটি কমন রোগ, বদহজম অথবা ডিসপেপসিয়া নিয়ে। বদহজম ডিসপেপসিয়া কাকে বলে? এর সহজ সংজ্ঞা বলা যায়, খাবার যদি সঠিকভাবে পরিপাক না হয়, খাবার যদি সঠিকভাবে ডাইজেস্ট না হয়, এই অবস্থাটাকেই বলা হয় বদহজম বা ডিসপেপসিয়া। মূলত বদহজম বা ডিসপেপসিয়া অনেকগুলো রোগের একত্রিত রূপ। যেমন বদহজমের কারণে আমাদের ঢেকুর উঠতে পারে, চুকা ঢেকুর উঠতে পারে। আবার বদহজমের কারণে অ্যাবডোমিনাল ক্রাম্পস অর্থাৎ পেট ব্যথা হতে পারে। এই আমাদের বদহজমের কারণে হার্ট বার্ন অর্থাৎ বুকে ব্যথা হতে পারে, বুকে জ্বালাপোড়া হতে পারে। আবার বদহজমের কারণে ডায়রিয়া হতে পারে। এই একই বদহজমের কারণে আবার কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য মানে পায়খানা বন্ধও হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন লক্ষণ বা বিভিন্ন রোগের সমষ্টিকেই একত্রে বদহজম বা ডিসপেপসিয়া বলা হয়। ডিসপেপসিয়া বা বদহজমের এ সকল সাধারণ কারণ লক্ষণগুলো তো আমরা প্রায় সকলেই জানি। যেমন অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার খাওয়া, বা অনিয়মিতভাবে খাবার খাওয়া অথবা ধূমপান করা। এই জাতীয় কমন কজগুলো আমরা প্রায় সকলেই জানি, যা আমাদের নিত্যদিন চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এর পাশাপাশি কিছু কারণ আছে যেগুলোর কারণেও বদহজম অর্থাৎ ডিসপেপসিয়া হতে পারে, যা আমরা ধারণাও করতে পারি না। আবার এই ডিসপেপসিয়ার কারণে, বদহজমের কারণে কিছু রোগও হয়, যা সাধারণত আমরা কল্পনা করতে পারি না। আজ সে সকল বিষয়ে আলোচনা করব। এ সকল বিষয়ে আলোচনা করাই আজ আমার মূল উদ্দেশ্য। প্রথমত, ডিপ্রেশন অর্থাৎ অতিরিক্ত চিন্তা। এটা ভালো চিন্তাও হতে পারে, খারাপ চিন্তাও হতে পারে। যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে এতেও বদহজম হতে পারে, অর্থাৎ আমাদের খাবার সঠিকভাবে পরিপাক হবে না, ডাইজেস্ট হবে না। কারণ আমরা আমাদের ব্রেইনের যে অংশ দিয়ে চিন্তাভাবনা করছি, এর কারণে আমাদের ব্রেইন আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্রকে যে চালনা করবে, সেই শক্তি বা ব্রেনের অভ্যন্তর থেকে এই কার্যক্রমগুলো কিছুটা বাধাপ্রাপ্ত হয় টেনশনের কারণে। তাই টেনশন বা ডিপ্রেশনের কারণে আমাদের এই বদহজম অর্থাৎ ডিসপেপসিয়া হতে পারে। তারপর দ্বিতীয় সেকেন্ড কজ হিসেবে বলা যায় অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা। যেমন আমাদের যদি জ্বর হয়, এই জ্বর হওয়ার কারণে আমাদের খাদ্য হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে, যার ফলে বদহজম অর্থাৎ ডিসপেপসিয়া হতে পারে। এরকম বিভিন্ন কারণ যা আমরা ধারণাও করতে পারি না, এরকম বিভিন্ন কারণে ডিসপেপসিয়া বা বদহজম হতে পারে। আবার এমন কিছু রোগ আছে যেগুলো আমরা ভাবতে পারি অন্য কোনো কারণে হয়েছে, কিন্তু বাস্তবত এগুলো ডিসপেপসিয়া বা বদহজমের মাধ্যমে হতে পারে। যেমন জ্বর, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বেড়ে যাওয়া, আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, এটাকেই বলা হয় অ্যাসিডিটি। এই অ্যাসিডিটির কারণে আমাদের জ্বরও হতে পারে। আবার যখন এই অ্যাসিডিটি হয়, যখন আমাদের পাকস্থলীতে স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, এটা যখন আমাদের উপরের খাদ্যনালীতে চলে আসে, তারপর সেই খাদ্যনালীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায়। এর মাধ্যমে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে বা গ্যাস্ট্রিক রসের মাধ্যমে এক কথায় বলা যায় বদহজমের কারণে কফও হতে পারে, শ্বাসকষ্টও হতে পারে। আমরা সাধারণ দৃষ্টিতে ভাবতে পারি যে শ্বাসকষ্ট বা কফের সাথে বদহজমের কী সম্পর্ক, কিন্তু বাস্তবে এরকম বহু রোগী দেখা যায় যে যাদের জ্বর, শ্বাসকষ্ট, কাশ, কফ এগুলোর কোনো টেস্ট করে কোনো ধরনের সমস্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় যে এই গ্যাস্ট্রিকের কারণেই এই সমস্যাগুলো হচ্ছে, বদহজমের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। গত বছর অর্থাৎ 2023 সালের মে মাসে আমার নিজেরই টানা 8 থেকে 9 দিন জ্বর ছিল।
ডক্টর বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছিল, কিন্তু সেই টেস্টের কোনোটির মাঝেই জ্বর হওয়া বা নিউমোনিয়া হওয়া বা টাইফয়েড হওয়া এই জাতীয় কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। ইনভেস্টিগেশন রিপোর্টে এইরকম কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু শেষে এইচ পাইলোরি টেস্ট পজিটিভ আসছে, অর্থাৎ পাকস্থলীতে এইচ পাইলোরি নামক এক ধরনের জীবাণু এইটা বৃদ্ধি পেয়েছে। এটার কারণে মূলত গ্যাস্ট্রিক আলসার হয়। সেই সেম জিনিসের কারণে আমার জ্বর হয়েছে, যা সাধারণ মানুষ কল্পনাও করা পসিবল না। এমনকি সাধারণ মানুষ তো আমি দূরের কথা, ডাক্তাররাও মানুষ মাত্রই ভুল করে বা মানুষ মাত্রই সকল বিষয় মাথায় সবসময় থাকে না। সেই হিসেবে ডাক্তাররাও সাধারণত ভাবতে পারে না যে রোগীর এই কজের কারণে এই রোগ হচ্ছে। তাই আমাদের সবসময় এই বদহজম বা ডিসপেপসিয়া নিয়ন্ত্রণে রাখা প্রথমত আবশ্যক। কারণ আমাদের খাদ্য গ্রহণ যদি সঠিকভাবে পরিপাক না হয়, খাদ্য গ্রহণ পদ্ধতি যদি ব্যাঘাত ঘটে, সেই ক্ষেত্রে অন্যান্য রোগ হবে, এটা স্বাভাবিক বিষয়। এখন প্রশ্ন, কিভাবে আমরা বদহজম বা ডিসপেপসিয়া থেকে বেঁচে থাকতে পারি? এর প্রথম পয়েন্ট হলো পরিমাণ মতো খাবার খাওয়া। শর্করা জাতীয় খাবার আমার কি পরিমাণে খাওয়া উচিত, আমিষ জাতীয় খাবার আমার কি পরিমাণে খাওয়া উচিত, তৈল বা চর্বি জাতীয় খাবার আমরা কি পরিমাণে খাওয়া উচিত, এটা আমাদের বয়স এবং শারীরিক উচ্চতা, ওজনের উপর নির্ভর করে। আমরা কোনো নিউট্রিশনিস্টের কাছে যে অথবা খাদ্য বিষয়ে জানে, খাদ্যের পরিমাণ বিষয়ে জানে, এইরকম ডাক্তার যারা আছে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে আমার কি পরিমাণ খাবার খাওয়া উচিত, কোন ধরনের খাবার কি পরিমাণ খাওয়া উচিত। দ্বিতীয়ত, যদি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটি নিয়মিতভাবে হতে থাকে, তাহলে আমাদের পিপিআই জাতীয় অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ঔষধ নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর ওষুধের মাঝে আমাদের কমন আছে ওমিপ্রাজল, ইসেমিপ্রাজল, ডেক্সলানোপ্রাজল, এই জাতীয় আরও বিভিন্ন ওষুধ আছে যেগুলো সব পিপিআই ওষুধ। দ্বিতীয়ত, যদি গ্যাস্ট্রিকের সমস্যা বা বদহজমের সমস্যা আমাদের আরও বেশি পরিমাণে হয়, তখন আমরা ডমফ্রিডন খেতে পারি। আরও অতিরিক্ত হলে আমরা অ্যান্টাসিড প্লাস খেতে পারি, অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে পারি। এসব বিষয়ে ডাক্তারের সাথে আমাদের পরামর্শ করা উচিত। যদি জ্বর হয়, এই জ্বরের কারণে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, যে আমার টাইফয়েড নেই, আমার নিউমোনিয়া নেই, ম্যালেরিয়া নেই, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন অবশ্যই দেখা উচিত যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা। তদ্রূপ শ্বাসের ক্ষেত্রে, কফের ক্ষেত্রে এই সকল বিষয়গুলো ম্যাটার করে। আশা করি আমরা এসব দিকে লক্ষ্য রাখব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, শরীরের যত্ন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।